আমাদের রাজনীতিতে খুবই দুর্ভাগ্য যে শেখ হাসিনার মতন নেত্রী তিনি 15টা বছর মিথ্যার উপরে চলেছেন। গদিচ্যুত হবার পর গণ অভ্যুত্থানের মুখে চরম লজ্জাস্কর পরাজয়ের পরেও এখনো সেই মিথ্যাচার করে চলেছেন। শুধু তাই না, তার পুত্র সজীব ওয়াজেদ জয় সেই সুদূর আমেরিকা থেকে সেও মিথ্যাচার করছে। আর শেখ হাসিনা ভারতের কোলে আশ্রয় নিয়ে সেও মিথ্যাচার করছে। কি সেটা? প্রথম কথা হলো যে তিনি বলছেন যে আমি পদত্যাগ করেছি, আর সজীব ওয়াজেদ জয় কি বলছেন যে তিনি পদত্যাগ করেননি। কারটা সত্য? দেখেন, একেবারে পরিষ্কার গণমাধ্যমে রেকর্ড আছে যে আমার মা পদত্যাগ করে দেশ ছাড়েননি। বলছেন তো, রিপাবলিক বাংলার হওয়ার কয়েকটা রয়টার্স কোন কোন গণমাধ্যমে পরিষ্কারভাবে বলেছেন, জাস্ট একদিন আগের কথা বা গতকালকে। আর আজকে শেখ হাসিনা বলছে পদত্যাগ করেছি। গেল মিথ্যাচার। মৃত্যুর মিছিল যাতে আর দেখতে না হয় তাই পদত্যাগ করেছে। আর কারণটা কি? মৃত্যুর মিছিল যাতে দেখতে না যায়। আসলে কি তাই? সেনাবাহিনী যদি সম্মতি দিত যে আপনি ক্ষমতায় থাকবেন, দেখি কত মিছিল আসে, আমরা এটা মোকাবেলা করব, শেখ হাসিনা কি না করতেন? ইতিমধ্যে তার শেষ ৪৫ মিনিটের যে কাহিনী, এটা তো দেশ এবং বিদেশের আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে প্রকাশ পেয়েছে। সেখানে কি দেখা গেছে? সেখানে সকাল 10টা সাড়ে 10টার দিকে তিনি ওই জেনারেল ওয়াকারুজ্জামানকে বলছিলেন যে তুমি মামুন পারছে, অর্থাৎ পুলিশের আইজিপি পারছে, মানে সকালবেলার দিকে সাউন্ড গ্রেনেড টিয়ার গ্যাস মেরে ছত্রভঙ্গ করছিল, অর্থাৎ পুলিশ ফাইটে ছিল, সেটাকে দেখিয়ে বলছে যে মামুন যদি পারে তাহলে তোমরা পারো না কেন, অর্থাৎ মানে সেনাবাহিনী পারে না কেন, আমি ক্ষমতা ছাড়বো না। তারপরের কাহিনী অনেকে জানে। যেহেতু তার আত্মীয় ছিলেন, পরে রেহেনাকে আলাদা রুমে যে বলা হয় যে বোনকে বোঝানোর জন্য, সেও এসে অনুরোধ করে, বলছে যে নো, আমি জীবন থাকতে আমি পদত্যাগ করব না, আমি জামাত বিএনপির হাতে ক্ষমতা ছাড়বো না। তারপরে ব্যর্থ হয়ে রেহেনা জয় এবং পুতুলকে রিকোয়েস্ট করে। তারপর দুইজন যখন একজনকে ফোন করে, তখন ছেলে মেয়ের অনুরোধে তিনি সিদ্ধান্ত নেন। তারপর তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চেয়েছিলেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তার আত্মীয় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেন যে আর মাত্র ৪৫ মিনিট সময় আছে, আপনাকে এখনই গোছগাছ করতে হবে। ওই ৪৫ মিনিটের মধ্যেই গোছগাছ করে তিনি বেরিয়ে যান। এইরকম একটা মানে কাহিনী এই কয়দিন ধরে এত ব্যাপকভাবে প্রচার হবার পর তিনি বলছেন যে তিনি নিজে থেকেই মানে মৃত্যুর মিছিল যাতে দেখতে না হয়। ভাইরে, মৃত্যুর মিছিল, এর আগে যে একসঙ্গে ৩০০-৪০০ মারা গেল, এই যে এখন বের হচ্ছে, কত পুলিশ মারা গেছে, কত ছাত্র মারা গেছে, কত শিশু মারা গেছে, হেলিকপ্টার দিয়ে পর্যন্ত গুলি করা হয়েছে, ছাদে খেলছিল বাচ্চা শিশু, জানালা ধরে দাঁড়িয়েছিল নিরাপদ মনে করে, সেখানে যে বাচ্চারা মারা গেল, 3টা শিশু। এরপরেও তিনি কি বলেছেন যে আমি পদত্যাগ করবো, আসেন আলোচনা করে কিভাবে এ করা যায়। না, করেননি তিনি। তার হচ্ছে রক্ত গঙ্গা বয়ে যাবে, তারপরেও তিনি ক্ষমতায় থাকবেন, এরকম অ্যাটিটিউড ছিল। আজকে তিনি যেই মানে দেশের উদ্দেশ্যে যে বাণী দিয়েছেন, এটা ভারতীয় গণমাধ্যম ইকোনমিক টাইমস বলছেন এই কথা, যে তার বার্তাটা সে বিশ্লেষণ করে দেখা যাচ্ছে সেখানে দোষ চাপিয়েছে সেন্ট মার্টিন, বঙ্গোপসাগর। একবারও বলেনি মার্কিন যুক্তরাষ্ট্র। তারা যখনই বলা হয়েছে বলছে যে মানে এই ব্যাপারে আমাদের কোনো আগ্রহ নেই। তারা তো আর কূটনৈতিক সুলভভাবে এই সমস্ত বোঝে যে এই যে রাজনৈতিক বাদ এই সমস্তগুলি মধ্যে তারা কখনো রেসপন্স করে না, এবং তারা পরিষ্কারভাবে বলেছে যে সেন্ট মার্টিনের ব্যাপারে আমাদের কোনো আগ্রহ নেই। সেন্ট মার্টিন নিয়ে কী করবে? যে তাদের যে বিশাল বিশাল জাহাজ আছে, ওটাই তো একটা মানে সেন্ট মার্টিন। এগুলি হলো মানে কথার কথা আর কি, মানে দুঃখজনক যে তিনি বলছেন মৃত্যুর মিছিল যাতে আর দেখতে না হয় সেজন্য আমি পদত্যাগ করেছি। তারা শিক্ষার্থীদের মরদেহের উপর ভর করে ক্ষমতা আসতে চেয়েছিল, কিন্তু আমি সেটা হতে দেইনি। মানে মারা তো গেলই, আপনার নির্দেশে আপনার বাহিনী গুলি চালিয়েছে। আজকে যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনিও বলেছেন যে এটা কি ধরনের ক্ষমতায় থাকতে চাওয়া,
যে এরকম শত শত মানুষ মারা যাচ্ছে, তারপরে ক্ষমতা আঁকড়ে থাকা। তারপরে আরেকটা কি বলছেন, যে আমি যদি দেশে থাকতাম তাহলে আরো মানুষের প্রাণহানি হতো, আরো সম্পদ ক্ষতি হতো। হ্যাঁ, সেটা তো হতোই। এটা তো গণ অভ্যুত্থান যতক্ষণ সফল না হবে সেটা তো চলতেই থাকবে। খুব কষ্টকর হলেও আমি চলে যাওয়ার সিদ্ধান্ত নেই। আমি আপনাদের নেতা হয়েছিলাম কারণ আপনারা আমাকে বেছে নিয়েছিলেন, এটাও একটা মিথ্যা। আপনি জালিয়াতি করে 15টা বছর ক্ষমতায় ছিলেন, এটা পরিষ্কার। এবং কখনোই চাননি যে আপনার হোক, আপনি পরাজিত হন ভোটের মাধ্যমে। আপনি গণ অভ্যুত্থানে পরাজিত হলেন, কিন্তু আপনি ভোটে পরাজিত হতে চাননি, সেজন্য আপনি ভোট দেননি এবং চেষ্টাও করেননি। এমন একটা সিস্টেম করছেন যাতে সেই সিস্টেমে প্রশাসন, পুলিশ আপনাকে জিতিয়ে আনে। পরিষ্কার হিসাব। এ ব্যাপারে দেশের লক্ষ কোটি মানুষ জানে, এটা আমি মোস্তফা ফিরোজ একা বলছি তা না। সবাই জানে যে আপনার ক্ষমতায় থাকার আকাঙ্ক্ষা এবং ক্ষমতায় থাকতে যে ভোটটাকে যেভাবে কলুষিত করেছেন, পুলিশ বাহিনীকে একদম শেষ করে ফেলছেন একটা দলীয় বাহিনী করার কারণে। আজকে দলের বিরুদ্ধে যেরকম ক্ষোভ উগড়ে দিয়েছে মানুষ, ঠিক পুলিশের বিরুদ্ধে উগড়ে দিয়েছে এবং তছনছ হয়ে গেছে পুলিশ। সারা দেশের নিরাপত্তা বলতে আজকে 1 সপ্তাহ ধরে নেই। কারণ হচ্ছে আপনি। এই আপনার কারণে পুলিশকে এই দলীয়করণ করা এবং প্রাণঘাতী অস্ত্র দেয়া, যেটা আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে পুলিশের হাতে প্রাণঘাতী অস্ত্র তুলে দেওয়া উচিত হয়নি, সেটাই হয়েছে আজকে। এটা কোনো গণতান্ত্রিক সরকারের চরিত্র না, যেভাবে আপনি দেশ চালাচ্ছিলেন। তারপর বলছে অনেক নেতাদের হত্যা করা হয়েছে, কর্মীদের হয়রানি করা হচ্ছে, অনেক বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ করা হচ্ছে, সবই ঠিক আছে। ইনশাল্লাহ আমি শিগগিরই দেশে ফিরে আসবো। আপনি আসবেন না, আপনার আসার সেই নেই, কারণ আপনার বিরুদ্ধে মামলা হবে, আপনি সেই মামলা মুখোমুখি হতে পারবেন না। এগুলি বাদ। এগুলি বলা হচ্ছে সাহস যোগানোর জন্য কর্মীদেরকে, যাতে 15ই আগস্ট সবাই দলে বলে আসে এবং আর একটা গণঅভ্যুত্থানের মতন পরিস্থিতি তৈরি করে। এটা হবে না। দল, শুধুমাত্র দল, বিচ্ছিন্ন দল সংগঠন দিয়ে কোনো গণ অভ্যুত্থান হয় না, কোনো রকম একটা আন্দোলন হয়। তারপরেও বিএনপির যেই জনপ্রিয়তা ছিল এখন সেটাও নেই, সেটাতে বেশি দূর এগোতে পারবেন না, এটা পরিষ্কার। ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছাড়া কোনো অভ্যুত্থান হয় না, কোনো কিছু হয় না। তো সুতরাং আজকে এই যে মানে যে কথাগুলি বলা হচ্ছে, নেতাদের হত্যা করা হয়েছে, এই 15 বছর ধরে কত নেতা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, কতজন সেই আয়না ঘরে ছিল, আজকে 8 বছর 10 বছর পরে তারা বেরিয়ে আসছে। আপনি তাহাজ্জুদে নামাজ পড়েন, আর এই মানুষগুলো বিনা বিচারে 8 বছর 10 বছর ধরে তারা আয়না ঘরে ছিল। ডিজিএফ এর ছেলে ছিল, তারপরে নানান সংস্থা, এজেন্সির ছেলে থেকে এখন বের হয়ে আসছে সেই আয়নাঘর থেকে। খুব লজ্জাস্কর। তারপরে মিথ্যা বিচারিক আইনেও কতজনকে সাজা দেওয়া হয়েছে, কতজন হত্যাকাণ্ডের শিকার হয়েছে, কতজন পঙ্গুত্ব বরণ করেছে, কত মায়ের বুক খালি হয়েছে, কতজন টিকতে না পারে দেশ ছেড়ে পালিয়েছে। আজকে আবার সেই মিথ্যার বক্তব্য, মিথ্যা তথ্য দিয়ে পরিস্থিতি ঘোরানোর চেষ্টা। কিন্তু এই তরুণ প্রজন্ম যারা জেনে গেল পুরো বিষয়টা, তারা কিন্তু আরো 20-25 বছর থাকবে, বেঁচে থাকবে। অত সোজা না রাজনীতি। ব্রিগেডিয়ার সাখাওয়াত ঠিকই বলেছেন যে রাজনীতি অত্যন্ত কষ্টকর হয়ে যাবে অনেকের জন্য। এইসব ধানাই পানায় চলবে না। আমাদের তরুণ সমাজ এখন অতন্দ্র প্রহরী হয়ে দাঁড়িয়ে থাকবে, যা খুশি তাই হবে, এটা আর চলবে না বাংলাদেশে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।